ওই যার যার এই যে ইটা ধরেন হ্যান্ডেল হাতে রতন খান অনেকে হয়তো আমাকে চেনেন জানেন। আমার বাড়ি হইল কৈতরা কোটাল ইউনিয়নের অন্তর্ভুক্ত। আমরা এখানে আসছি হইল আফরোজা খান রীতা আপার পক্ষ থেকে। আমরা সবাই জানি কি আফরোজা খানম রীতা আপা ভালো মানুষ, আর ওনার যিনি বাবা ছিলেন তাকে আমরা সবাই কি হিসাবে জানি? দানবীর হিসাবে জানি। বাংলাদেশের কয়েকজন দানবীরের মধ্যে তিনি অন্যতম। আমাদের সৌভাগ্য যে আফরোজা খান রীতা আপা আমাদের এই আসন থেকে নির্বাচন করতেছেন। আমরা যদি তাকে নির্বাচিত করতে পারি তাহলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা তাকে সাথে পাবো না বলেন? ওনার তো কোনো চাহিদা নাই। কোনো চাহিদা আছে? টাকার দরকার আছে? এই যে নির্বাচিত হয়ে টাকা পয়সার দরকার আছে? দরকার নাই। উনি কিসের জন্য আসছেন? আমাদের জন্য আসছেন। আমাদের সেবা করার জন্য কিন্তু উনি মূলত রাজনীতিতে আসছেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি পরিচয় করাই দিই। তাহলে আর দুইটা কথা বলি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বর্তমানের চেয়ারম্যান কে? তারেক রহমান। তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন তখন কি বলছিলেন? একটা কথা বলছিলেন, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। তার একটা পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে, কিভাবে বাংলাদেশকে স্বনির্ভর করা যায়। সেই পরিকল্পনার উদ্দেশ্য হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে তিনি আমাদের কৃষকদের জন্য একটা কার্ড করেছেন, আর আমাদের মা বোনদের জন্য একটা কার্ড করেছেন। যে কার্ডগুলো আমাদের কি উপকারে আসবে? আমরা বিভিন্ন সময় যারা কৃষক তারা ন্যায্য মূল্যে কোনো জিনিস কিনতে পারি না, ন্যায্য মূল্যে কোনো জিনিস বিক্রি করতে পারি না। দেখা গেছে যে আর্থিক সংকটের কারণে অনেক সময় আমরা কি ফসল বুনবো কিন্তু বীজ কিনতে পারি না, চারা কিনতে পারি না। এই জন্য হলো উনি ফার্মার কার্ডস মানে কৃষক কার্ড, তার স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি একটা কার্ড প্রচলন করবেন যদি আমরা তাকে নির্বাচিত করি। কৃষক কার্ড, সেই কার্ডে কি থাকবে? একটা কৃষকের সমস্ত তথ্য থাকবে। তারপর ফ্যামিলি কার্ড আসবে আমাদের মা বোনদের জন্য। সেই কার্ডটাও কি আমাদের স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য। আমি আমার বক্তব্য সংক্ষেপে করব। সবাই রীতা আপাকে ভোট দিবেন। রীতা আপা ভালো মানুষ। যদি আমরা তাকে নির্বাচিত করতে পারি তাহলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা তাকে পাবো। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। যেখানে নাকি শাহ শফি কানুপাড়া মালিকের মাজার অনুষ্ঠিত ঐতিহ্যবাহী একটা গ্রাম, এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটাল ইউনিয়ন শাখার পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা কমিটির অন্যতম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাজের জেলা কমিটির আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন খান এখানে এসেছেন। এখন আপনাদের সামনে উনি নির্বাচন এখন এখানে আছেন সদর থানার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আহ্বায়ক সাইফুল ইসলাম, আমি যুব দলের নেতা সাইফুল ইসলাম ভাই। বিসমিল্লাহির আমি সাইফুল হক, মানিকগঞ্জ সদর থানা যুব দলের আহ্বায়ক। তো আমরা এখানে কেন আসছি আপনারা সবাই অবগত। আগামী 12 তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন হবে ওই নির্বাচন উপলক্ষে আমরা ভোট প্রার্থনা করার জন্য আপনাদের কাছে এসেছি। আমরা এমনই একটা দলের জন্য এসেছি যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ আজও স্বাধীন হতো কিনা আমরা সন্দিহান। তারপরে আমরা এমন এক নেতার অধীনে বিগত তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে নিজের পরিবারের মতো মনে করতেন। এই বাংলাদেশের উন্নয়নের জন্য উনি সারা জীবন জীবনকে উৎসর্গিত করেছেন। আমরা এমনই এক নেত্রীর, মানিকগঞ্জ জেলার এমনই এক নেত্রীর জন্য ভোট চাইতে এসেছি যিনি সারা মানিকগঞ্জ নয় সারা বাংলাদেশে নিজ নামে পরিচিত। যদিও তিনি
মানিকগঞ্জের বাংলাদেশের অন্যতম দানবীর হারুনুর রশিদ খান মুন্নু সাহেবের মেয়ে, কিন্তু বাপের পরিচয় না, সে নিজের পরিচয় নিজেকে সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত করেছেন। তার কারণ হলো উনি বিগত আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন উনি সশরীরে রাস্তায় রাজপথে উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। উনি গোলাপবাগে, আপনারা জানেন কিনা জানি না, সেই গোলাপবাগে এই সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের সাথে মাঠে বসেছিলেন। উনি পল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউর দূরত্ব প্রায় 15 কিলোমিটার, ওইখান থেকে হেঁটে শাহবাগ মৎস্য ভবন ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গেছেন। আমরা হয়তোবা এখানে যারা যুবক আছি অনেকেই সেটা পারবো না, বাট উনি এই মহিলা হয়েও সে আমাদের সাথে থেকেছেন, আমাদের উৎসাহিত করেছেন। তো পরিশেষে ছোট্ট করে একটু কথা বলতে চাই, বাংলাদেশের যত উন্নয়ন অগ্রগতি হয়েছে সব জিয়াউর রহমানের আদর্শের কারণে, জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে, খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার কারণে হয়েছে। আমরা আশা করি এই বাংলাদেশ যে এখন প্রধান অর্থনীতির চালিকা শক্তি, জনশক্তি যে রপ্তানি, বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, সেটা জিয়াউর রহমানই শুরু করেছিলেন। আপনি যত ধরনের রপ্তানি বলেন, গার্মেন্টস বলেন, তারপরে চিংড়ি রপ্তানি, পাট রপ্তানি, এটি সে যা শুরু করেছিলেন বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এই দেশকে তার অসমাপ্ত কাজগুলো করেছেন, এবং আগামী দিনে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আপনারা জানেন এই রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছেন যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। উনি বিগত 17 বছর দেশে থাকতে পারেন নাই এই জালিম সরকার অত্যাচারের কারণে। তো উনি বিগত সরকার ওনাকে বিভিন্নভাবে দুর্নীতির প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু একটা দুর্নীতির দায়ে ওনাকে কিছুই করতে পারে না। এইসব ভুয়া তথ্য প্রমাণিত হয় নাই। তারেক রহমান সত্যি তার বাবার আদর্শ ধারণ করেন। উনি যদি ওনার নেতৃত্বে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বিএনপিকে জয়যুক্ত করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে অচিরেই এই বাংলাদেশকে একটা সম্পদশালী দেশে পরিণত করতে পারবেন। সেই সাথে আমাদের নেত্রী আফরোজা খান রিতা আপা, আপনারা জানেন মানিকগঞ্জ সদর থানায় 10টি ইউনিয়ন ছিল, আগে মানিকগঞ্জ 3-এর সাথে 7টি ইউনিয়ন ছিল। উনি চেষ্টা করেছিলেন এই 10টা ইউনিয়নকে মানিকগঞ্জ সদরের সাথে সম্পৃক্ত করার জন্যে, কিন্তু আপনারা আমাদের চাইতে সৌভাগ্যবান। আমার জানেন অনেকে আমার বাড়ি ভাড়া ইউনিয়নে খাবাসপুরে, তো আমরা ওই সুফলটা পাবো না, কারণ যে কোনো জেলার যে সদরের যে আসনটা থাকে ওই আসনের এই উন্নয়ন বাজেট অন্য থানার চাইতে দ্বিগুণ থাকে। ওই হিসাবে পোটাইল ইউনিয়ন ভাড়ারিয়া যা পাবে, পোটাইল ইউনিয়ন তার চাইতে দ্বিগুণ মানে উন্নয়ন বাজেট পাবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভাগ্যবান। আর এটার পিছনে কাজ করেছেন আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী জনাব আফরোজা খান রিতা। ওনাকে যদি আপনারা বিপুল ভোটে নির্বাচিত করতে পারেন, আমরা আশাবাদ ব্যক্ত করি উনি মন্ত্রিত্ব পাবেন। একজন এমপির চাইতে মন্ত্রীর ক্ষমতা 300 গুণ বেশি। কারণ কি, একটা আসনে একটা এমপির ক্ষমতা আর একটা মন্ত্রীর ক্ষমতা 300টা আসনে সে কাজ করতে পারে। অতএব আপনারা যদি ওনাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, তাহলে অবশ্যই এই এলাকার উন্নয়ন হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের বড় ভাই, আপনারা ওনাকে আগেও চিনেন, উনিও নিজ নামে পরিচিত। উনি বিগত উপজেলা নির্বাচনে একবার নির্বাচন করেছিলেন, দুর্ভাগ্যবশত উনি সামান্য কিছু ভোটের জন্য পাশ করতে পারেন নাই। সে আমাদের মোশাররফ ভাই, উনি বাংলাদেশ জাসাসের আহ্বায়ক এবং মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোশাররফ হোসেন শিকদার ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আমরা হঠাৎ করে একটা উঠান বৈঠকের মতো বৈঠকে আমরা সবাই উপস্থিত আছেন। আমাদের এই ইউনিয়নের বিএনপির সুযোগ্য সভাপতি আমাদের মিঠু ভাই, উপস্থিত আছেন আমাদের একটু আগে বক্তব্য রাখলেন রতন খান, একটু আগে বক্তব্য রাখলেন আমাদের সাইফুল হক, যুব দলের এই উপজেলার আহ্বায়ক। আমাদের সফর সঙ্গী আছে আমার পাশে বুলবুল ইসলাম, এবং এই ইউনিয়নের সেক্রেটারি মেম্বার বাবুল, যার সাথে আমার টেলিফোনে অনেক কথাবার্তা হয়ে থাকে আর কি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সফর সঙ্গী, আমাদের সুতলের ইউনিয়নের সুযোগ্য সন্তান আমজাদ হোসেন সহ এই অত্র এলাকার সম্মানিত
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এই মাঠটা আমার ছোটবেলার কথা স্মৃতিচারণ করতে হয়। আমি যখন 74 সনে এসএসসি পরীক্ষা পাশ করি আর কি, তখন আমি মানিগঞ্জ কলেজে দেবেন্দ্র কলেজে ভর্তি হই। তখন আমরা এইখান দিয়ে সাইকেল নিয়ে অথবা হাইটে এই মাঠের উপর দিয়েই যাইতাম, গুস্তা দিয়ে 10 পয়সাতে পার হয়ে আমরা মানিগঞ্জ যাইতাম। কিন্তু তখন এই মানে পাকা রাস্তা তো দূরের কথা, কাঁচা রাস্তাও ছিল না। এখানটা চকের মধ্যে দিয়ে, কলই ক্ষেতের মধ্যে দিয়ে তারপর আমাদের আসতে হইতে আর কি। সেই স্মৃতি বিজড়িত এই কোটালী ইউনিয়ন, এই মান্তা মাঠ। তো আজকে আমরা যে প্রয়োজনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের অত্যন্ত সৌভাগ্য আমি মনে করি। কারণ রীতা আপা হরিরামপুরের লোক, মন্দ সাহেব হরিরামপুরের লোক। সে তার মিল কারখানা এখানে করার সুবাদে তারা এখন এখানকার বাসিন্দা হয়ে গেছে। তারা আজকে আমাদের প্রাণের দাবি ছিল যে রীতা আপা হরিরামপুর থেকে নির্বাচন করবে, কিন্তু সেটা আমাদের সৌভাগ্যে হয় নাই আর কি। সে এখান থেকে, যেহেতু সে জেলার আহ্বায়ক, সে সদর থানার থেকে সে নির্বাচন করতেছে। এটা আপনাদের জন্য একটা বড় সৌভাগ্য। এবং তিনি এমনই একজন নেত্রী, এবং গত ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্যে তার যে কিছু বর্ণনা সাইফুল বলে গেলেন আর কি, সে যে কি পরিমাণ কষ্ট করছে, মানে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুর সে উপেক্ষা করে নাই, তার মধ্যেই পল্টন ময়দানে সে দাঁড়িয়ে থাকছে। আমরা তার চারপাশ বৃষ্টিতে ভিজছি, কিন্তু ওনার কারণে ওনার সাইডে আমরা যাইতে পারিনি আর কি। সেই একজন অবিসাংবাদিত নেত্রী, আমরা তার জন্য আসছি। তাকে তারেক রহমান অত্যন্ত ভালো জানেন, তাকে এই সদর থানার মনোনয়ন দিয়েছেন। কাজে ওনাকে যদি আমরা বিপুল ভোটে নির্বাচিত করতে পারি, তাহলে হয়তো বা আমরা আশা করতে পারি যে আল্লাহ ওনাকে একটা মন্ত্রিত্ব দিবেন। এবং তার জন্য আমাদের জন্য যা করা দরকার, অর্থাৎ আমরা যেমন তার ভোট দিয়ে নির্বাচিত করব, এবং তার জন্যে যদি তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ করতে হয়, আন্দোলন করতে হয়, যেটাই হোক, সেটা যেভাবেই হোক আমরা তার মন্ত্রিত্ব ছিনিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করছি। তো কাজেই আপনারা আগামীতে, শুধু আপনারাই না, আপনাদের আশেপাশে যারা ভোটার আছেন, গ্রামবাসী আছেন, আপনারা এখান থেকে যারা শুনে গেলেন, আগামী 12 তারিখে যাতে সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়, কোনো মানুষ যেন বাকি না থাকে। একজন মানুষ যদি প্রতিবন্ধীও হয়, তাকেও আপনারা রিক্সা দেওয়া হোক, অটো দেওয়া হোক, যেভাবে হোক আইনা তাকে ভোটটা দেওয়ানোর চেষ্টা করবেন। এখানে তরুণ সমাজ আছে, আজকে 17-18 বছর হয়েছে মানুষের একটা ভোট দিতে পারে না। কাজে এবার একটা স্বাধীনভাবে আজকে ভোটের কথা কইতে পারতেছি। আমরা তো একটা সময় ভোটের কথা বলতে পারি না। কাজেই আপনারা উৎসবমুখর পরিবেশে আনন্দের সাথে আপনারা আগামী 12 তারিখে সারাদিন ফজরের নামাজটা পড়ে আপনারা সবাই, বিশেষ করে মা বোনদেরকে আগে পাঠাই দিবেন, তারা ভোট দিয়ে যাবে, তারপরে তারা রান্নাবান্নার কাজ করবে। আপনারা সবাইকেই বলবেন, এবং যাতে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাদের শ্রদ্ধেয় আফরোজা খান রীতা আবাকে আমরা নির্বাচিত করতে পারি, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখানে মান্তা গ্রামে উঠান পথসভার মান্তা গ্রামবাসীর উদ্যোগে 1 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীর উদ্যোগে যে পথসভা আয়োজন করা হয়েছে, এই পথসভায় আমাদের সৌভাগ্য, আমরা জেলা কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসের সভাপতি জনাব মোশাররফ হোসেন খানকে পেয়েছি, এবং যুবদল নেতা সাইফুল হক ভাইকে পেয়েছি, এবং আমাদের ইউনিয়নের গর্ব রতন ভাইকে পেয়েছি। এখানে মান্তা গ্রামের মুরব্বিয়ান এবং অত্র এলাকার যুব সমাজ, আসসালামু আলাইকুম। আমি পূর্ববর্তী বক্তারা যা বলছে ওনাদের বক্তব্যের সাথে আমি একমত। আমি শুধু একটা কথা বলবো, কোটালী ইউনিয়ন 55 বছরই অবহেলিত ছিল। আমরা বিভিন্ন উন্নয়ন কাজ থেকে বঞ্চিত ছিলাম। আমরা আমাদের এই দুর্দশা কাটানোর জন্য বিভিন্ন এমপির কাছে আমরা বরাবরই ধর্ণা দিয়েছি, কিন্তু আমাদের সৌভাগ্য, আমরা আফরোজা খান রীতা ম্যাডামকে যখন বলেছিলাম যে আমরা কোটালীন আপনার সাথে থাকতে চাই, কোটালীনবাসী আপনার পাশে থাকবো, কোটালীনবাসী মানিকগঞ্জ সদরের মানুষ সদরে থাকবো। ম্যাডাম যখন সংসদের আসন পুনর্বিন্যাস হয়, তখন আপনাদেরকে আমাদের জন্য আপনি সুপারিশ করবেন। ইনশাল্লাহ উনি 3টা ইউনিয়নে চিন্তা করেছিলেন, কিন্তু আমাদের সৌভাগ্য, ওনার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা মানিকগঞ্জ সাথে সম্পৃক্ত হতে পেরেছি। এজন্য কোটালী ইউনিয়নবাসীর পক্ষ থেকে আফরোজা খান রীতা ম্যাডামের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। কারণ হলো যে মানিকগঞ্জের বরাদ্দটা, উন্নয়ন বরাদ্দ, মানিকগঞ্জ থানার উন্নয়ন বরাদ্দটা 2 গুণ বা 3 গুণ থাকবো। এবং উনি যদি মন্ত্রী হয়, আমরা যখন প্রথম এখানে সম্পৃক্ত হয়েছি, আমাদের দিকে ওনার নজরটা থাকবে। এবং
আমি পুটালিয়ানবাসীর নেতাকর্মীদের প্রতি অনুরোধ রাখবো, আমাদের ভোটের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। মুন্নু মিয়ার মেয়ে তো দানবীর হারুনুর রশিদ খান মুন্নু মিয়া শিক্ষা অনুরাগী ছিলেন, দানবীর ছিলেন এবং এই অত্র এলাকার জন্যও উনি অনেক কিছু করেছেন। আমাদের লেমুবাড়ি উচ্চ বিদ্যালয়ে উনি এসেছিলেন। আমি সর্বোপরি নেতাকর্মীদের কাছে একটাই অনুরোধ করব, আমরা বিপুল ভোটের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব এবং উনি যদি নির্বাচিত অন্যায় করে তাহলে পুটালি ইউনিয়নেই আমি চেষ্টা করব এই সমস্ত মুরব্বীদের মাধ্যমে পুটালি ইউনিয়নে যেন একটা জনসভায় উনি সর্বপ্রথম পুটালি ইউনিয়নে আসে। আমি সবার কল্যাণ কামনা করে এবং ধানের শীষ মার্কায় বিপুল ব্যবধানে 8টা ইউনিয়ন পুটাইল মানিকগঞ্জের যে 8টা ইউনিয়নের আমরা আছি তাকে সর্বোচ্চ ভোট দিয়ে অনেক ব্যবধানে আমরা আফরোজা খান রীতা আপাকে মানিকগঞ্জের মা মাটির মানুষের নেত্রী মানিকগঞ্জের মানিক আমরা যাতে বিজয়ী করতে পারি এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আর সবার কাছে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আফরোজা খান রীতা আপা জিন্দাবাদ।